আসসালামু আলাইকুম, ইংলিশ অ্যাপসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত প্রথম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। অ্যাসাইনমেন্ট শুরু করার আগে চলো আমরা দেখে নেই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা। আমাদের বিষয়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান এবং বিষয় কোড হচ্ছে 146। প্রথমেই রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর। আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ব্যবসায়িক লেনদেনের পরিচিতি। এখানে সহায়ক তথ্য দেওয়া আছে, এটি আমাদেরকে সমাধান করতে হবে। এই অ্যাসাইনমেন্টটি সমাধান করার মাধ্যমে আমরা 4টি শিক্ষণফল অর্জন করতে পারবো। প্রথমটি হচ্ছে লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে, হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবে। আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, ঘটনা হতে লেনদেন চিহ্নিত করতে হবে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসাবে চালান প্রস্তুত করতে হবে। এরপর আমাদের নির্দেশক রয়েছে, যা আমরা অনুসরণ করে লিখলে আমরা হচ্ছে অতি উত্তম নাম্বার বা 13 থেকে 16 পাওয়ার প্রত্যাশা করতে পারি। প্রথম নির্দেশক হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেনের 6টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখলে আমরা ফুল মার্কস পাওয়ার প্রত্যাশা করতে পারি। দেখে নেই আমরা প্রথমে হচ্ছে দেখো, বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 146, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যবসায়িক লেনদেনের পরিচিতি। ক নাম্বার নির্দেশকে বলা হয়েছে লেনদেনের 6টি বৈশিষ্ট্য বা প্রকৃতি বর্ণনা করা। তাহলে আমরা লিখলাম ক, লেনদেনের 6টি প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। প্রথমে আমরা লেনদেনের অর্থ কি তা লিখলাম, তারপরে হচ্ছে আমরা লেনদেনের একটি সংজ্ঞা দিলাম, এরপরে আমরা বললাম যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। আর এটা চিহ্নিত করার জন্য কোন ঘটনা লেনদেন, কোন ঘটনাটা লেনদেন নয়, তার জন্য এটা চিহ্নিত করার জন্য অবশ্যই আমাদেরকে লেনদেনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানতে হবে। যদি আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানতে পারি বা বুঝতে পারি, তবে আমরা শনাক্ত করতে পারবো যে কোন ঘটনাটি লেনদেন আর কোন ঘটনাটি লেনদেন নয়। প্রথমে রয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ কোনো ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তবে সেটিকে আমরা লেনদেন বলতে পারবো। যেমন ব্যবসার ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি, এটি একটি ঘটনা, কিন্তু এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, সুতরাং এটি লেনদেন হবে না। কারণ ম্যানেজারের মৃত্যু এটা টাকার অঙ্কে প্রকাশ করা যায় না, যে এই মৃত্যুর ফলে ব্যবসায় কত টাকার ক্ষতি হলো এটা টাকার অঙ্কে প্রকাশযোগ্য নয়, সুতরাং এটি একটি লেনদেন নয়। অন্যদিকে আমরা যদি বলি আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন, কারণ পণ্য পুড়ে যাওয়া একটি ক্ষতি এবং ক্ষতিটি কত টাকার ক্ষতি হয়েছে তা আমরা টাকার অঙ্কে প্রকাশ করতে পারছি। আমাদের ক্ষতি হয়েছে 20,000 টাকা, সুতরাং এটি হচ্ছে একটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন আমরা যদি বলি নগদ 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করা হলো, এটি একটি লেনদেন, কারণ এই নগদ 5,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের আসবাবপত্র নামক সম্পদ যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি নগদ 5,000 টাকাও হ্রাস পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ নগদ সম্পদ কমে গিয়েছে কিন্তু আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে দ্বৈত সত্তা।
এখানে বলা হয়েছে প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন আমরা বলি কর্মচারীদের বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব। আবার আমরা বলতে পারি মালিক কর্তৃক ব্যবসা হতে পণ্য উত্তোলন, এখানে মালিক হচ্ছে ব্যবসা থেকে সুবিধা গ্রহণ করছেন, অন্যদিকে ব্যবসা হচ্ছে মালিককে সুবিধা প্রদান করছেন। মালিক যেমন একটি পক্ষ, ব্যবসা তেমনি অন্য একটি পক্ষ। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। এখানে আমাদেরকে অবশ্যই এই লেনদেনটিকে একসাথে লিপিবদ্ধ করা যাবে না। যদি আমি ধরে নেই 10,000 টাকায় পণ্য বিক্রয় জানুয়ারি 1 তারিখে করা হয়েছে, তাহলে ওই দিন আমাদের এটাকে লিপিবদ্ধ করতে হবে ধারে বিক্রয় হিসাবে, এবং 7 দিন পর অর্থাৎ 8 তারিখ, জানুয়ারি 8 তারিখ আমরা যদি টাকা পেয়ে থাকি, তখন সেটাকে আমাদের কি টাকা প্রাপ্তি হিসেবে লিপিবদ্ধ করতে হবে। দুইটা লেনদেনকে আমরা কি একই তারিখে লিপিবদ্ধ করতে পারবো না, কারণ এই দুইটা মানে একটি লেনদেনের মধ্যে দুটি স্বতন্ত্র লেনদেন রয়েছে। দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটি একটি দৃশ্যমান লেনদেন। এর ফলে কি আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেল এবং একটি আসবাবপত্র আমাদের প্রতিষ্ঠানে আসলো, এটি কিন্তু দৃশ্যমান, কারণ আসবাবপত্রটা কি দেখা যাচ্ছে। অন্যদিকে আসবাবপত্রের অবচয় একটি অদৃশ্যমান লেনদেন, কারণ আসবাবপত্রের অবচয় চোখে দেখা যায় না, কিন্তু তবু এটি একটি লেনদেন। এর জন্য এটিকে অদৃশ্যমান লেনদেন বলা হচ্ছে। ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। যেমন প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয়, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা পূর্বে ঘটে গেছে, এটি একটি লেনদেন। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি বর্তমানে ঘটেনি, কিন্তু এগুলো ভবিষ্যতে ঘটতে পারে এবং এগুলোর দ্বারা হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে, এর জন্য এরা লেনদেন হিসেবে গণ্য হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিতে ব্যবসা প্রতিষ্ঠানরা কি বাকিতে পণ্য বিক্রয় করে থাকে। এক্ষেত্রে দেখা যায় দেনাদার থেকে পাওনা টাকা আদায় করা অনেক সময় অনিশ্চিত হয়ে যায়, তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক হিসাব খোলে বা অনাদায়ী পাওনা নামক সঞ্চিতি তহবিলে টাকা মুনাফা থেকে টাকা সরিয়ে এনে রেখে দেয়, যাতে যদি তারা ভবিষ্যতে দেনাদার থেকে টাকা না পায়, তখন যেন এই তহবিল থেকে টাকা নিয়ে তারা তাদের ওই ক্ষতিটা একটু হলেও পূরণ করতে পারে। বাট্টা সঞ্চিতিও একই রকম। বাট্টা সঞ্চিতির ক্ষেত্রে দেনাদার থেকে দ্রুত টাকা আদায় করার লক্ষ্যে ব্যবসায়ীরা অনেক সময়ই তাদের দেনাদারকে প্রণোদনা দিয়ে থাকে, অর্থাৎ ছাড় দিয়ে থাকে। ছাড় দেওয়ার ফলে দেনাদাররা দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত হয়। কিন্তু এই যে ক্ষতিটা হয় ব্যবসায়ের, এই ক্ষতিটা পূরণ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই বাট্টা সঞ্চিতি নামক তহবিল গঠন করে থাকে। 2 নম্বর নির্দেশকে বলা হয়েছে সকল ঘটনা লেনদেন তার কারণ সহ ব্যাখ্যা। এখানে হয়তো একটু সমস্যা আছে, এখানে সকল ঘটনা লেনদেন হবে না, সকল ঘটনা লেনদেন নয় তা কারণ সহ ব্যাখ্যা। প্রশ্নটা এমন হবে, হয়তো এমনই হওয়া উচিত, কারণ বইও আমাদের আছে, সেটা হচ্ছে সকল ঘটনাই লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা। অর্থাৎ এখানে হবে সকল ঘটনা লেনদেন নয় তা কারণ সহ ব্যাখ্যা করা হলো। এখন দেখো, প্রথমে আমরা লিখলাম তারিখ, তারপরে লিখলাম লেনদেন কিনা, তারপরে লিখলাম কারণ সহ ব্যাখ্যা। প্রথমেই আসে 2020 সালের জুন 1। আমরা প্রশ্নটি পড়ে নিই। জুন 1-এ বলা হয়েছে মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকা আসবাবপত্র 35,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলো। এখানে নগদ অর্থ ও আসবাবপত্র মালিক ব্যবসা বিনিয়োগ করেছেন।
এটি আমাদের জন্য একটি লেনদেন, কারণ নগদ অর্থ ও আসবাবপত্র প্রতিষ্ঠানে মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ, একটি পক্ষ মালিকের মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা ও আসবাবপত্র। মালিক ব্যবসায় মূলধন স্বরূপ নগদ অর্থ ও আসবাবপত্র বিনিয়োগ করায় ব্যবসায়ের সম্পদ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। জুন 9 কি বলা হয়েছে তা আমরা দেখে নেই। ভাড়া পরিশোধ 8,000 টাকা। এটিও আমাদের জন্য একটি লেনদেন, কারণ ভাড়া পরিশোধ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। ভাড়া পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে, অর্থাৎ এটি একটি লেনদেন। এরপরে রয়েছে জুন 13। জুন 13তে বলা হয়েছে মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। এখানে এই বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে বলা হয়েছে মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। এর ফলে মালিকের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন হবে না। কিন্তু এখানে যদি বলতো মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে ব্যবসায়ে ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল, তখন এটি আমাদের জন্য লেনদেন হতো, কারণ ব্যবসায় ব্যবহারের জন্য ল্যাপটপ কিনলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতো, অর্থাৎ ব্যবসার সম্পদ বৃদ্ধি পেত, তখন এটি আমাদের জন্য লেনদেন হতো। কিন্তু এখন এটি আমাদের জন্য লেনদেন নয়। জুন 13 লেনদেন নয়, কারণ এই ঘটনাটির দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এরপর বলা হয়েছে জুন 20। জুন 20-এ বলা হয়েছে রাদীপ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। জুন 20 লেনদেন, কারণ বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানের দায়ও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই এটি একটি লেনদেন। জুন 23-এ বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। এটিও আমাদের জন্য একটি লেনদেন, কারণ পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। জুন 26-এ কি বলা হয়েছে? 26-এ বলা হয়েছে 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো। জুন 26 এটি লেনদেন নয়, কারণ পণ্য বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এখনো পণ্য বিক্রয় করেননি এবং মূল্য গ্রহণ করেননি, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এটি শুধুমাত্র একটি চুক্তি, যার ফলে কি কোনো মূল্যেরও আদান প্রদান ঘটেনি এবং পণ্যেরও আদান প্রদান ঘটেনি, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি একটি লেনদেন নয়। জুন 30 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। লেনদেন নয়, কারণ চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থেরও আদান প্রদান হয়নি, অর্থাৎ চাকরির নিয়োগপত্র প্রদান করার ফলে যেই ম্যানেজারকে নিয়োগ করা হয়েছে তিনি ব্যবসায় যেমন কোনো সুবিধা প্রদান করেননি, ঠিক ব্যবসাও তাকে কোনো সুবিধা প্রদান করেনি, অর্থাৎ এটি একটি লেনদেন নয়। আমাদের 3 নম্বর নির্দেশনায় বলা হয়েছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। এখানে বলা হয়েছে 4টি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারলে আমরা 4 বার প্রত্যাশা করতে পারি। দেখে নেই আমাদের লেনদেন কিনা যা আমরা লেনদেন চিহ্নিত করলাম সেখানে আমাদের লেনদেন কয়টা হয়েছে। 4টি লেনদেন হওয়ার কথা। প্রথমত দেখো 1টি লেনদেন, 2টি লেনদেন, 3টি, 4টি লেনদেন। এই 4টি লেনদেন হিসাব সমীকরণে কিভাবে প্রভাব বিস্তার করে তা এখন আমাদের দেখাতে হবে। চলে যাই আমরা গ নম্বরে। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানো হলো। প্রথমে তারিখ, উদ্বৃত্ত, সম্পদ,
সম্পদের মধ্যে আমাদের দুই ধরনের সম্পদ আছে, নগদ সম্পদ আর হচ্ছে আসবাবপত্র নামক সম্পদ। দায়ের মধ্যে শুধু রয়েছে পাওনাদার আর মালিকানা সত্ত্ব। প্রথম লেনদেনটা কি বলেছে তা আমরা একটু দেখে আসি। প্রথম লেনদেন বলা হয়েছে নগদ 20,000 টাকা ও 35,000 টাকা আসবাবপত্র মালিক ব্যবসায় বিনিয়োগ করলেন। অর্থাৎ এর ফলে হচ্ছে আমাদের নগদ সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র সম্পদ 35,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 55,000 টাকা। জুন 9 কি বলা হয়েছে, ভাড়া পরিশোধ 8,000 টাকা। এর ফলে আমাদের কি খরচ বৃদ্ধি পেয়েছে এবং কি তার জন্য মালিকানা সত্ত্ব কি হ্রাস পেয়েছে। ভাড়া পরিশোধের ফলে কি আমাদের নগদ সম্পদ কমে গেল, 20,000 থেকে 8,000 বিয়োগ দিলে থাকতেছে আমাদের জন্য উদ্বৃত্ত 12,000। আর আসবাবপত্র কোনো পরিবর্তন আসবে না। 8,000 টাকা 55,000 টাকা থেকে বিয়োগ বা হ্রাস করলে আমাদের থাকতেছে উদ্বৃত্ত হচ্ছে আমাদের 47,000 টাকা। 20 নম্বরে বলা হয়েছে রাদীপ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। এর ফলে আমাদের যেমন একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কি দায়ও বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থে কোনো পরিবর্তন আসবে না, আসবাবপত্রেও কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমাদের দায় বৃদ্ধি পাবে। আমাদের দায় পাওনাদার 7,000 টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে আমাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বা খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব কমে যাবে। 47,000 থেকে 7,000 টাকা বিয়োগ করলে থাকতেছে 40,000 টাকা। সর্বশেষ লেনদেনটি হচ্ছে জুন 23, পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। পাওনাদারকে 7,000 টাকা পরিশোধের ফলে আমাদের নগদ সম্পদ কমে থাকছে হচ্ছে 5,000 টাকা। আসবাবপত্রের সম্পদে আমাদের কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে আমাদের পাওনাদার আমাদের যে দায় 7,000 টাকা রয়েছিল সেটি থাকবে না, সেটি শূন্য হয়ে যাবে, অর্থাৎ নীল হয়ে যাবে। আর মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন আসবে না। আমাদের সম্পদ 40,000 টাকা এবং মালিকানা সত্ত্ব দায় প্লাস মালিকানা সত্ত্ব 40,000 টাকা। দায় আর মালিকানা সত্ত্বের যোগফল হচ্ছে 40,000 টাকা। অর্থাৎ আমাদের দুই পক্ষ মিলে গিয়েছে। সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমাদেরও সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়েছে। অর্থাৎ আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে। সর্বশেষ অ্যাসাইনমেন্ট 1 এর সর্বশেষ নির্দেশকটি হচ্ছে জুন 20 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। জুন 20 তারিখের লেনদেন দ্বারা আমাদেরকে একটি চালান প্রস্তুত করতে হবে। চলো দেখে নেই এইটার সমাধানটি কেমন হবে। জুন 20 তারিখে লেনদেনের একটি চালান প্রস্তুত করা হলো। এখানে খেয়াল রাখতে হবে, এখানে লিখতে হবে আমাদের বিক্রেতার নাম। এখানে বিক্রেতাকে রাদীপ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয়, অর্থাৎ রাদীপ অ্যান্ড সন্সের কাছ থেকে কেনা হয়েছে। এখানে রাদীপ অ্যান্ড সন্স হচ্ছে বিক্রেতা আর ক্রেতা হচ্ছে আমাদের সাদাফ এন্টারপ্রাইজ। এখানে আমরা বিক্রেতার নাম লিখলাম, চালান লিখছি, চালান নং, তারিখ হচ্ছে জুন 20, 2020, ক্রেতার নাম হচ্ছে সাদাফ এন্টারপ্রাইজ, ঠিকানা নাই তাই লিখি নেই। ক্রমিক নং হচ্ছে 1, এখানে আমরা 20 তারিখে হচ্ছে রাদীপ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা দিই, 7,000 টাকা। এখানে আমরা পণ্য ক্রয় করছিলাম 7,000 টাকা, সেটা লিখলাম। এরপর হচ্ছে কথায় লিখলাম 7,000 টাকা মাত্র, বিক্রয় শর্ত ভুল ত্রুটি সংশোধনযোগ্য, বিক্রেতার স্বাক্ষর। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট 1 নং এর সমাধান। এখন আমরা দেখব অ্যাসাইনমেন্ট 2 নং এর সমাধান। অ্যাসাইনমেন্ট 2 নং এর শিরোনাম হচ্ছে সাধারণ জাবেদা। দেখে নিই আমরা আমাদের নির্দেশনাগুলি। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট নং 2, অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 2, শিরোনাম হচ্ছে সাধারণ জাবেদা, সহায়ক তথ্য দেয়া আছে যেটা আমাদের সমাধান করতে হবে।
শিক্ষণফল আমরা অর্জন করতে পারবো 3টি এই অ্যাসাইনমেন্টটি শেষ করার পর। প্রথমটি হচ্ছে জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, জাবেদার শ্রেণীবিভাগ করতে পারবে, লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে। নির্দেশনা হচ্ছে সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে, জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে, বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ বর্ণনা করতে হবে, সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। প্রথম নির্দেশক হচ্ছে জাবেদার ধারণা ও গুরুত্ব। সঠিকভাবে জাবেদার ধারণা ও গুরুত্ব সমূহ বর্ণনা করলে আমরা অতি উত্তম নাম্বার পাওয়ার প্রত্যাশা করতে পারি। এখন এগুলো সঠিকভাবে, প্রথমটি হচ্ছে জাবেদার ধারণা ও গুরুত্ব বর্ণনা করা হলো। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 60-এ দেয়া আছে, আমরা সেখান থেকেই দেখব। এখানে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা আমি আমার নিজের মতো বলার চেষ্টা করতেছি, তোমরা বুঝে তোমাদের নিজের মতো করে লিখবে। এখানে বলা হয়েছে, দেখো, লেনদেনের সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিবরণ বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনে এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণে এই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তাহলে আমরা শুরু করতে পারি, জাবেদার ধারণায় শুরু করতে পারি। জাবেদা কি? লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে, লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে যেই বইতে হিসাবের যেই প্রাথমিক বইতে লেখা হয় তাকে জাবেদা বলা হয়। জাবেদা হিসাবের প্রাথমিক বই যা পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করে। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। এভাবে আমরা জাবেদার ধারণা দিতে পারি। এরপরে জাবেদার গুরুত্ব। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞান মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তার সংক্ষেপে বর্ণনা করা হলো। প্রথম গুরুত্বটি হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। জাবেদা একটি ব্যবসা প্রতিষ্ঠানে যেমন অসংখ্য লেনদেন সংগঠিত হয়, তেমনি জাবেদার মাধ্যমে যদি আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি তাহলে আমরা সুসংগঠিতভাবে বা সুশৃঙ্খলভাবে লেনদেনগুলোকে কি লেনদেনগুলো জাবেদায় অন্তর্ভুক্ত। জাবেদার মাধ্যমে যদি লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি তবে সেগুলো আমরা সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে পারবো। দ্বিতীয় নম্বর গুরুত্বটি হচ্ছে লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। জাবেদায় হচ্ছে নির্দিষ্ট দিন, সপ্তাহ বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে তা হচ্ছে সেই অনুসারে লিখে রাখা হয়। এর ফলে আমরা জানতে পারি নির্দিষ্ট দিন, সপ্তাহ বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হলো, এবং তার সাথে সাথে এই লেনদেনগুলোর ব্যাখ্যাও আমরা জাবেদা থেকে জানতে পারি। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয়, অর্থাৎ একটি লেনদেনে দুইটি পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। জাবেদার মাধ্যমে আমরা এটি নিশ্চিত হতে পারি আসলেই লেনদেনগুলো কি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে কি না। লেনদেনের ব্যাখ্যা। জাবেদায় যেমন লেনদেনকে দুতরফা দাখিলার মাধ্যমে দুটি পক্ষে লিপিবদ্ধ করা হয়, তেমনি লেনদেনের ব্যাখ্যাও প্রদান করা হয়। ভবিষ্যতে যদি আমাদের কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দেয় তবে জাবেদার ব্যাখ্যা দেখে আমরা সেই বিষয়ে নিশ্চিত হতে পারি। ভুল ত্রুটি হ্রাস। জাবেদায় লেনদেন সুশৃঙ্খলভাবে তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করার ফলে কোনো লেনদেন বাদ পড়ে না, অর্থাৎ লেনদেন বাদ পড়ার ঝুঁকি হ্রাস পায়। ফলে খতিয়ান প্রস্তুত করলেও সেখানে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। ভবিষ্যতে যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো সংশয় তৈরি হয়
তার ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে, কারণ জাবেদায় লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে লিপিবদ্ধ করে রাখা হয়। পাকা বহির সহায়ক জাবেদা খতিয়ান প্রস্তুতে সহায়তা করে থাকে, কারণ জাবেদায় লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করার ফলে খতিয়ান প্রস্তুত করা সহজ হয়। এরপরের নির্দেশকে আমাদের বলা হয়েছে বিশেষ জাবেদার শ্রেণীবিভাগকরণ, সেটা আমাদের বলতে হবে। এই বিশেষ জাবেদার শ্রেণীবদ্ধকরণ হচ্ছে তোমাদের বইয়ের ৬২ নং পৃষ্ঠায় রয়েছে। দেখো, বিশেষ জাবেদা ব্যবসায়ের প্রায় সমস্ত লেনদেনই নিচে উল্লিখিত কোনো একটি বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয়। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা, এই ক্রয় জাবেদায় সকল বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। এরপরে রয়েছে আমাদের বিক্রয় জাবেদা। এই বিক্রয় জাবেদায় সকল বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। এরপর আমাদের রয়েছে ক্রয় ফেরত জাবেদা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তোমার এই ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। এরপরে রয়েছে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদায় বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে তোমার বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। তারপরে রয়েছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় সকল নগদ প্রাপ্তি ঘটে এমন লেনদেন সমূহ নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অন্যদিকে নগদ প্রদান ঘটে এমন লেনদেন সমূহ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। ৩ নম্বর নির্দেশক হচ্ছে প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগকরণ করতে হবে আমাদের। এই প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগকরণ তোমাদের বইয়ের ৬৫ নং পৃষ্ঠায় রয়েছে। প্রকৃত জাবেদা বলতে কি বোঝায়? সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সেই সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। সংশোধনী জাবেদা বলতে আমরা কি বুঝি? যদি আমাদের লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন আমরা সেটা সংশোধনী জাবেদার মাধ্যমে সংশোধন করে থাকি। সংশোধনী জাবেদা দাখিলের মাধ্যমে ভুল সংশোধন করা হয়ে থাকে। এটাকে আমরা বলতে পারি ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা। এখানে একটা উদাহরণ দিছে, আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, ভুলবশত ক্রয় হিসাব ১০,০০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে ভুলবশত ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, অর্থাৎ এখানে খরচ বৃদ্ধি করা হয়েছে, খরচ বেশি দেখানো হয়েছে। যেখানে আমাদের সম্পদ বেশি দেখানোর কথা সেখানে আমরা কি খরচ বেশি দেখিয়েছি। এখন এটি যেহেতু আমরা ভুলভাবে লিপিবদ্ধ করেছি এর জন্য এখন আমাদের কি সংশোধনী জাবেদা দিতে হবে। এটা সংশোধনী জাবেদা হবে এমন: আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র আমরা কম দেখিয়েছিলাম, অর্থাৎ আসবাবপত্র কম দেখিয়েছিলাম এর জন্য এটাকে আমরা ডেবিট করব, বৃদ্ধি করব। অন্যদিকে ক্রয় হিসাব আমরা ডেবিট করেছিলাম, অর্থাৎ আমরা ব্যয় বেশি দেখিয়েছিলাম কিন্তু আমাদের তো ব্যয় বেশি হয়নি, এর জন্য এটাকে আমরা ক্রেডিট করে দেব। তাহলে আমাদের হিসাবটি শুদ্ধ হয়ে যাবে। এরপরে রয়েছে সমন্বয় জাবেদা। এখন আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের সমন্বয় করতে হয়, আর এই সমন্বয়গুলো করতে হয় এই সমন্বয় জাবেদার মাধ্যমে। এটি আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজতর করে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ২০১৭ সালে ভাড়া বাবদ পরিশোধ করা হয়েছে ১০,০০০ টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া ২,০০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ২,০০০ টাকা অগ্রিম রয়েছে, অর্থাৎ ২,০০০ টাকা আমাদের জন্য এই অগ্রিম ২,০০০ টাকা অগ্রিম ভাড়া ২,০০০ টাকা আমাদের জন্য সম্পদ, কিন্তু এখানে ১০,০০০ টাকায় কি খরচ লেখা হয়েছে, যা কিনা আমাদের খরচ বেশি দেখানো হয়েছে এবং সম্পদ কম দেখানো হয়েছে। এর জন্য আমাদেরকে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট করতে হবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি করতে হবে, এবং ভাড়া হিসাব ক্রেডিট, অর্থাৎ যেই ভাড়া আমাদের বেশি দেখানো হয়েছিল সেটাকে ক্রেডিট করার মাধ্যমে কমিয়ে দেখাতে হবে, অর্থাৎ কমাতে হবে। ২,০০০ টাকা ক্রেডিট করার ফলে আমাদের যে খরচ বেশি দেখানো ছিল সেটা কমে যাবে। এখানে টিকায় বলা হয়েছে অগ্রিম খরচ সম্পদ বিধায় সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে, এতে করে খরচ হ্রাস এবং সম্পদ বৃদ্ধি পাবে। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট করেছি মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে,
অন্যদিকে ভাড়া হিসাব ক্রেডিট, অর্থাৎ খরচ হ্রাস পেয়েছে। সমাপনী জাবেদা, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কি নির্দিষ্ট হিসাবকালে বন্ধ করে দেওয়া হয়, তখন হচ্ছে মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ কি, পরবর্তী হিসাব বছরে এই লেনদেনগুলো কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, এর জন্য এটা বন্ধ করে দেওয়া হয়ে থাকে। এখন দেখো এটা কিভাবে তৈরি করা হয়। সমাপনী জাবেদা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট করতে হয়, ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়। আমরা জানি যে আয় হিসাব হচ্ছে কি আমাদের জন্য আয় হিসাব হচ্ছে আমরা কি ক্রেডিট করে থাকি যখন বৃদ্ধি পায়, কিন্তু এখানে আমাদের ডেবিট করতে হবে, তাহলে কি আমাদের সেই হিসাবটা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ব্যয় হিসাব সবসময় কি ডেবিট হয়ে থাকে বৃদ্ধি পেলে, কিন্তু এখানে আমরা ক্রেডিট করব, মানে হচ্ছে বিপরীতটা করার ফলে এই হিসাবগুলো বন্ধ হয়ে যাবে। যেমন দেখো, আয় হিসাব বিক্রয় হিসাব হচ্ছে আমাদের সবসময় ক্রেডিট হয়, এটাকে ডেবিট করব, আর হচ্ছে বিপরীতে লিখব হচ্ছে আয় বিবরণী, এটা হচ্ছে ক্রেডিট হবে। এর ফলে কি আমাদের যে আয় হিসাব আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার ব্যয়ের ক্ষেত্রে কি হবে, ব্যয় হচ্ছে ডেবিট হয়, কিন্তু আমরা ব্যয় কি এখন আর ডেবিট লিখবো না, ডেবিটের জায়গায় লিখবো হচ্ছে আয় বিবরণী হিসাব। আর অন্যদিকে যে ব্যয়গুলো আমাদের ডেবিট হতো সেগুলো আমরা ক্রেডিটে লিখবো, ক্রয় হিসাব, বেতন হিসাব, আর হচ্ছে ভাড়া হিসাব। তাহলে কি এই হিসাবগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে আয়গুলো হচ্ছে ডেবিট হয়ে যাবে, আর তার বিপরীতে আমাদের আয় বিবরণী হিসাব লিখতে হবে। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে ব্যয়গুলো আমরা ক্রেডিটে লিখব, আর হচ্ছে তার বিপরীতে লিখব হচ্ছে আয় বিবরণী হিসাব। প্রারম্ভিক জাবেদা। আচ্ছা, বিগত বছরের শেষ দিনের সম্পদের নিয়ে যদি নতুন বছর শুরু করা হয়, তখন হচ্ছে কি আমাদের প্রারম্ভিক দাখিলা প্রদান করতে হবে। এখন এখানে প্রারম্ভিক দাখিলা একটা প্রদান করে দেখানো হচ্ছে যে ডিসেম্বর 31, 2017, ডিসেম্বর 31, 2017 মানে হচ্ছে 1 জানুয়ারি 2018, দুইটি একই কথা। নগদান হিসাব 50,000 টাকা, আসবাবপত্র হিসাব 30,000 টাকা এবং দেনাদার হিসাব 20,000 টাকা, পাওনাদার হিসাব 15,000 টাকা, মূলধন হিসাব 85,000 টাকা। এখানে জাবেদাটা করা হয়েছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদগুলো আমরা ডেবিট করছি, পাওনাদার হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট করেছি। অন্যান্য জাবেদা। বিশেষ জাবেদা লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদা উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় কতিপয় লেনদেন সম্পৃক্ত হয়। আমরা দেখলাম জাবেদা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই জাবেদাগুলো ছাড়াও আরো অন্য কিছু ধরনের লেনদেন রয়েছে। ওই লেনদেনগুলোর জন্য আমরা হচ্ছে অন্যান্য জাবেদায় ওই লেনদেনগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করি বা অন্তর্ভুক্ত হয় ওই লেনদেনগুলো অন্যান্য জাবেদায়। যেমন ধারী সম্পত্তি ক্রয় বিক্রয়, বাট্টা প্রদান ও বাট্টা প্রাপ্তি, পণ্য বিতরণ ইত্যাদি। এইসব লেনদেনও প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়ে থাকে, এগুলো প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরের নির্দেশনায় কি বলা হয়েছে, লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ। এখন এখানে যে আমাদের লেনদেনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জাবেদাভুক্তকরণ করতে হবে। যথাযথভাবে 4টি লেনদেন জাবেদাভুক্ত করলে আমরা হচ্ছে ফুল মার্কস পাওয়ার প্রত্যাশা করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লেনদেনগুলো দেওয়া আছে, আমরা দেখে নেই। প্রথমে বলা হয়েছে শামস ব্রাদার্সের 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। প্রথম লেনদেনটা হচ্ছে নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকা হচ্ছে পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। অর্থাৎ মূলধন হিসেবে মালিক ব্যবসায় নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকার পণ্য বিনিয়োগ করলেন। প্রথমে লিখলাম লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ করা হলো শামস ব্রাদার্সের সাধারণ জাবেদা। তারপর হচ্ছে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে 2020 জানুয়ারি 1, নগদান হিসাব ডেবিট হবে আমাদের জন্য, সম্পদ বৃদ্ধি পাইছে এর জন্য ডেবিট। তারপরে হচ্ছে সম্পদ বৃদ্ধি এর জন্য ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক বৃদ্ধি আমাদের এর জন্য সম্পদ, ক্রয় হিসাব ডেবিট, আমাদের খরচ বৃদ্ধি এর জন্য এটা আমাদের ডেবিট হবে। এরপরে হচ্ছে এই তিনটা যোগ করলে আমাদের হয় 85,000 টাকা, যা আমাদের কিনা মূলধন দিকে আসবে 85,000 টাকা।
ব্যাখ্যা হিসেবে আমরা লিখতে পারি নগদ অর্থ ব্যাংক জমা ও পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। এরপর হচ্ছে জানুয়ারি 5 বলা হয়েছে পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে। 20,000 টাকার 40% হচ্ছে 8,000 টাকা আসে। এখানে হবে নগদান হিসাব ডেবিট, কারণ নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, এর জন্য আমরা এটাকে ডেবিট করব 8,000 টাকা। দেনাদার হিসাব ডেবিট। দেনাদার এক সম্পদ বাকিতে বিক্রয় করার ফলে আমাদের দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে আমাদের 12,000 টাকা বৃদ্ধি পাইছে লিখলাম। এবং তার এখন হচ্ছে ক্রেডিট পাশে হচ্ছে বিক্রয় বা আয় হিসাব আমাদের ক্রেডিট হবে। আয় হিসাব অর্থাৎ বিক্রয় নামে আসবে, বিক্রয় হিসেবে হচ্ছে আমাদের ক্রেডিট হবে, সেটা হচ্ছে 20,000 টাকা। ব্যাখ্যা লিখতে পারি 40% নগদে পণ্য বিক্রি করা হলো। এরপর রয়েছে আমাদের জুন 7 বলা, জানুয়ারি 7 বলা হয়েছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। এখানে তাহলে হচ্ছে ব্যাংক থেকে যেহেতু টাকা উত্তোলন করা হয়েছে, অর্থাৎ এটি ব্যবসার জন্য উত্তোলন করা হয়েছে, এটা মালিকের ব্যক্তিগত উত্তোলন নয়। এর জন্য আমাদের জাবেদা হবে ব্যাংক থেকে উত্তোলন করার ফলে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, এর জন্য ডেবিট। অন্যদিকে কি ব্যাংক ব্যালেন্স আমাদের কমে গিয়েছে, এর জন্য ক্রেডিট। অর্থাৎ একটি সম্পদ বেড়েছে, একটি সম্পদ কমেছে। ডেবিট ঘরে 12,000 টাকা, ক্রেডিট পাশে 12,000 টাকা হবে। সর্বশেষ লেনদেনটি হচ্ছে জানুয়ারি 10, এটা হচ্ছে প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা, অর্থাৎ আমাদের বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে 8,000 টাকা। বিজ্ঞাপন বাবদ ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এর জন্য আমরা ডেবিট করলাম 8,000 টাকা। অন্যদিকে নগদ সম্পদ অর্থাৎ নগদ টাকা আমাদের কমে গিয়েছে, এর জন্য এটাকে আমরা ক্রেডিট করব 8,000 টাকা। মোট করলে আসে 1,25,000 টাকা করে। আমাদের দুইটি অ্যাসাইনমেন্টটি সমাধান করা শেষ। তোমরা সবাই ভালো থাকবে আর ইংলিশ অ্যাপসের সাথেই থাকবে।